নোটিশ আসলো যে আজকে কোনো রান্না টান্না হবে না। রান্না হবে না। ব্রাজিল হেরে যাওয়াতে কি আজকে কালো টি শার্ট পরেছেন? ব্রাজিলের জার্সির দাম কিন্তু অনেক পড়ে যাবে এবং ব্রাজিলের জার্সি আরো কম দামে বিক্রি হবে। এত উচ্চতায় ইংল্যান্ড কিন্তু খেলে অভ্যস্ত না। যুক্তরাষ্ট্রের একটাই মাইনাস পয়েন্ট, সেটা হলো যে তাদের যে ক্যাপ্টেন যিনি ছিলেন বলগনা, লাল কার্ড পেয়েছিলেন, তিনি এই ম্যাচে খেলবেন কিনা এখন পর্যন্ত সার্টেনিটি নেই। আগুনের সঙ্গে আগুনের লড়াই হবে। কারণটা হলো যে পর্তুগালও ভালো টিম, কোনো সন্দেহ নেই। স্পেন তো দুর্দান্ত খেলছে। সবাইকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশ্বকাপ উন্মাদনায়। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ডাবল ট্যাকেলে আজকে শাওন হাসান, আমি আপনাদের সাথে আছি এবং আমার সাথে আজকে আছেন এম কায়সার। কায়সার ভাই স্বাগত। এবং সেই সাথে শুরুতেই জানতে চাই যে বাসায় আসলে কি অবস্থা। আমি জানি আপনি কোনো দলের সাপোর্ট করেন না, কিন্তু আপনার বাসায় যারা আছেন, বাসার ফ্যামিলি মেম্বার, তারা কিন্তু ব্রাজিলের সাপোর্টার। সো রাইট, কি চলছে সেখানে? না আমি কোনো দলকে সাপোর্ট করি না সেটা ঠিক না। আমি সাপোর্ট করি যে দল ভালো খেলে, সেটা একটা বিষয় রয়েছে। যদি ধরেন আপনি দু দলের মধ্যে কোনো একটা দল ভালো খেলবে, আমি তাই সেই দলকেই সাপোর্ট করি সাধারণত। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে ধরেন আমার বাসায় যেটা কালকে আমি খেলা দেখেছি একসঙ্গে, আবার লিখতে হয়েছে আমাকে। আর দেখলাম যে যখনই আপনি লাল জার্সির কাছে যখনই বল যাচ্ছে, তখন সাথে সাথে কিন্তু এদিকে যারা বসে রয়েছিল আমার বাসায়, যারা ব্রাজিলের ডাইহার্ট সাপোর্টার, তারা একটু পর পরে হায় আল্লাহ এ কি হলো এরকম ভাবে বলতে শুরু করলো আর কি। খুবই আতঙ্কের মধ্যে ছিল তারা সবাই। আর যখন খেলা শেষ হয়ে গেল তখন তিনজন তিন রুমে, এবং দেখলাম যে তিনজনই ঘুমাচ্ছে এবং নোটিশ আসলো যে আজকে কোনো রান্না টান্না হবে না। রান্না হবে না। আচ্ছা, আমরা হাসছি, কিন্তু ব্রাজিলের অগণিত সমর্থক বাংলাদেশে যারা রয়েছে তারা অনেকেই কেঁদেছে রাতের বেলা। তো এই কান্নাকিটা তারা ডিজার্ভ করতো। মানে ব্রাজিল দলটা কি আসলে এবার কোয়ার্টার ফাইনালে যাওয়ার যোগ্য ছিল না আসলেই? না দেখুন, ব্রাজিল তো শুধু কোয়ার্টার ফাইনালে না, ব্রাজিল যখনই খেলে ব্রাজিল কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে। যদিও গত 6টা বিশ্বকাপে তারা বারবার কিন্তু এরকম স্বপ্নভঙ্গের বেদনার সঙ্গে সামনে পড়েছে, তাদের স্বপ্নটা ভঙ্গ হয়েছে, কাঁদতে কাঁদতেই তারা বিদায় নিয়েছে। এবং সেই কান্নাটা যেটা 2006 সাল থেকে শুরু হয়েছিল সেটা এখন পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে। তো ব্রাজিল অবশ্যই আমি মনে করি যে এই কান্না ডিজার্ভ করে না, ব্রাজিল হাসি আনন্দ ডিজার্ভ করে। ব্রাজিল যে ফুটবল খেলে, যে বিউটিফুল ফুটবলের জনক ব্রাজিল, যেভাবে ব্রাজিলকে দেখে এসছে সবাই, খুব হাই প্রেসিং ফুটবল, আক্রমণাত্মক ফুটবল, সেই ফুটবল ব্রাজিলকে এবার কিন্তু আপনি কয়েকটা ম্যাচে দেখা গিয়েছিল, কিন্তু বাদবাকি অনেক ম্যাচে দেখা যায়নি। সো ব্রাজিল আমি মনে করি যে দলটা এবারের যে দলটা ছিল সেই দলটা অবশ্যই আমি মনে করি যে কোয়ার্টার ফাইনাল না আরও একটু সামনে যাওয়ার একটা মানে ডিজার্ভ করতো। কিন্তু তারা যেটি বললাম যে তারা নরওয়ের সাথে যে ম্যাচটা খেলেছে সেই ম্যাচটায় তারা জয়ী হওয়ার মতো ম্যাচ খেলেনি। এখানে এতগুলো এ ধরনের নকআউট ম্যাচে আপনি এতগুলো সুযোগ যখন পাবেন গোল করার, এবং সেই সুযোগ যখন আপনি নষ্ট করবেন, তখন আমার মনে হয় না যে সেটা আপনি সামনে বাড়ার জন্য আপনার খুব বড় কোনো পাথেয় হতে পারে বা খুব বড় কোনো সুযোগ আপনার সামনে থাকতে পারে। সুযোগ ছিল, আপনি সুযোগটা নষ্ট করেছেন এবং পায়ের ডোলে সুযোগটা নষ্ট করেছেন। বিশেষ করে এন্দ্রিক যে গোলটা মিস করেছেন, সেটা ধরেন আপনি এটা কোনো মতেই একজন স্ট্রাইকারের কাছ থেকে এই ধরনের গোল মিস আসলে বিশ্বকাপের মতো আসলে হয় না। গোলকিপার সামনে একা, তিনি রয়েছেন, জাস্ট বল উপর থেকে ট্যাপ করলেই গোল হয়ে যায়। কিন্তু আমি জানি না তিনি কেন বাম দিকের কর্নারটা চুজ করার জন্য বেছে নিয়েছিলেন, এই কারণে পোস্টের বাইরে বলটা মেরে দিয়েছেন। মার্তিনেল্লিও গোল মিস করেছেন, আপনি কোনো সন্দেহ নেই যে আপনি যেটা হেড করার একটা যেটা ছিল সেটা তার মাথায় লাগলেই কিন্তু গোল হয়ে যেত। ভিনিসিয়াসও চেষ্টা করেছিলেন যে দূর কোণ থেকে তিনি একটা শট নিয়েছিলেন, সেটা গোলকিপারের নিচে রেখে না রেখে তিনি এয়ারে রাখলে বলটা কিন্তু উপরে দিয়ে গোল হয়ে যেত। যে গোলটা করেছিলেন আগের দিন মেসি কিন্তু জাস্ট এই অ্যাঙ্গেল থেকে একটা গোল সুযোগ পেয়েছিলেন, এবং তিনি কিন্তু গোলকিপারের সঙ্গে সরাসরি না দিয়ে, গোলকিপারের দিকে না দিয়ে তিনি এয়ারে রেখে বল পোস্টে জালে জড়িয়েছিলেন। ব্রাজিল অনেক সুযোগ পেয়েছিল গোল করার, ইভেন পেনাল্টি মিস করেছে। আপনি আর কি চান? মানে টেকনিক্যাল আলোচনা তো করব, কিন্তু ব্রাজিল যে হেরে গেল, কারণ ওভারঅল নরওয়ের কাছে হেরে যাবে, নরওয়ের সাথে এভাবে হেরে যাবে, তারা কোনো ম্যাচই নরওয়ের সাথে জিততে পারলো না। 5টা ম্যাচ, এটা পঞ্চম ম্যাচ ছিল নরওয়ের সঙ্গে। পঞ্চম ম্যাচে তারা আসলে জয়ের দেখা পেল না এবং বিশ্বকাপের মঞ্চে নকআউট স্টেজ থেকে তারা বিদায় নিল। নেইমার খেললেন, নেইমার 67 মিনিটে নামলেন, কার্লো আনচেলত্তি মানে ডন কার্লো, সব জায়গাতে তার জয়ের রেকর্ড রয়েছে। মানে তার সিভিটাই আসলে জয়ের সিভি। তো সব কিছুর পরে ব্রাজিল হেরে গেল, হারছে। মানে 28 বছরের মাথায় গিয়ে আরেকটা হেক্সামিশনকে আসলে খুব বাস্তব বলে মনে করেন আপনি? সবচেয়ে বড় বিষয়টা হলো যে ব্রাজিলের এবারের দলটা, যে দলটা এসেছিল সেই দলটা, যে আপনি যে প্রশ্নটা করলেন যে তারা আরও সামনে পারতো কিনা, তারা আমি মনে করি যে অবশ্যই সামনে বাড়তে পারা উচিত ছিল। কিন্তু এই দলটার অনেক জটিলতা ছিল এবং এই দলটার অনেক দুর্বলতা ছিল। এই দলটার মিডফিল্ড নিয়ে অনেক ধরনের সমালোচনা হয়েছে এবং সেই সমালোচনা কিন্তু এই ম্যাচেও রয়েছে। এই দলটার অনেক আপনার এজিং খেলোয়াড় রয়েছেন, যারা আপনার
ট্রানজিকশন ফুটবল যেটা এখন বিশ্বে চলে এসেছে, যে আপনি একসঙ্গে দ্রুত উপরের দিকে উঠবেন এবং সাথে সাথে নিচে নেমে এসে ডিফেন্ডও করবেন, এই যে ট্রানজিকশনের বিষয়টা, এই দ্রুততার সঙ্গে কিন্তু তাল মেলাতে হলে আপনাকে একটু ইয়াং, এনার্জেটিক এবং খুবই চটপটে হতে হবে। সেই তিনটা জিনিসই ব্রাজিলের এই দলটার মধ্যে প্রচণ্ড ঘাটতি ছিল, যে ঘাটতিটা অন্য দলগুলোর মধ্যে নেই, এবং ঠিক ওই জায়গাটায় ব্রাজিল এই শূন্যতা পূরণ করতে পারেনি বলে কিন্তু হেরে গিয়েছে। আর যেটি আপনি বললেন যে 28 বছর প্রায় 6 বারের বিশ্বকাপ হয়ে গেল এবং সামনে আরও যে 4 বছর পর অপেক্ষা করতে হবে, ব্রাজিল তো এরকম প্রত্যেক 4 বছর পর পর অপেক্ষা করেই আসছে এবং তারা হেক্সার স্বপ্নটা দেখেই আসছে। বাট স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্ন দেখার জন্য যে ধরনের আপনার প্ল্যানিংটা প্রয়োজন, আমি মনে করি একটা বিশ্বকাপ জেতার জন্য যে দলটা থাকা উচিত ছিল সেটা কিন্তু এই ব্রাজিলের এবারের বিশ্বকাপে নেই। কেন নেই আমি জাস্ট ছোট্ট দুটো উদাহরণ দিব। একটা তো উদাহরণ দিলাম যে আপনার এজিং খেলোয়াড় অনেক বেশি ছিলেন, যেটা আপনার খুব ফিউরি ফাস্ট অ্যান্ড ফিউরি স্পিডি ফুটবল সেখানে নেই, যেটা রয়েছে কিন্তু আপনি দেখবেন এর মধ্যে মরক্কোর মধ্যে, যেটা রয়েছে আপনার স্পেনের মধ্যে, ফ্রান্সের ভিতর যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু ব্রাজিলের এই দলটার মধ্যে নেই। কয়েকজনের রয়েছে, কিন্তু আপনি ওভারঅল যদি আপনি চিন্তা করেন টোটাল দল হিসাবে কিন্তু সেই স্পিডি এবং ফিউরিনেসটা বা ব্লকবাস্টার ব্রাজিল যেটাকে আমরা বলে থাকি, সেটা কিন্তু এবার প্রচণ্ড ঘাটতি দেখা দিয়েছে। কোনো সন্দেহ নেই যে এই ঘাটতিটা পূরণ না হলে সামনের 4 বছর পর কিন্তু আবার কাটতে হবে, কারণ ফুটবল আপনার প্রতি 4 বছর পর না, প্রতিটা বিশ্বকাপের সময় কিন্তু একটা এসেন্স চেঞ্জ হয়, বা একটা আপনি দেখবেন যে কোনো একটা কি বলে আপনি একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়ে যায়, সেই স্ট্যান্ডার্ডের সঙ্গে কিন্তু আপনাকে ম্যাচ আপ করে চলতে হবে। আর আনচেলত্তি যে এই দলটা পেয়েছিলেন, সেই দলটাকে তিনি খুব বেশি দিনের জন্য যে পেয়েছেন তা কিন্তু বছর খানেকের, মানে 4 বছরে চারজন কোচকে পেয়েছে এই বিশ্বকাপের আগে ব্রাজিল। তাই তো এক বছরের জন্য আপনি যখন একজন কোচকে পাবেন, সেই কোচ আপনি তা জাতীয় দল নিয়ে চিন্তা ভাবনা করার জন্য বা প্ল্যানিং এর জন্য যেটা দরকার, আমার মনে হয় যে ইটস ভেরি টাফ টাইম বা খুব কম সময়। আর আরেকটা যে বিষয়টা এটার সাথে আমি যোগ করি সেটা হলো যে আপনি নেইমারকে নিয়ে তাদের যে প্ল্যানটা ছিল, আমি মনে করি যে সেই প্ল্যানটা একটা বিশ্বকাপের মতো আসরের জন্য সেটা খুবই ভঙ্গুর একটা প্ল্যান, যে আপনি 20 মিনিটের জন্য বা আপনি 30 মিনিটের জন্য একজন খেলোয়াড়কে নেবেন এবং সেই খেলোয়াড় হবেন আপনার ম্যাচ মেকার, সেই খেলোয়াড় হবেন আপনার মূল প্ল্যানার, তাহলে আপনি 90 মিনিট কিভাবে সার্ভাইভ করবেন? সো শুধুমাত্র 30 মিনিটের জন্য একজন খেলোয়াড়কে নিতে গিয়ে আপনি যে ভুলটা করেছেন, সেই ভুলটার দায়টুকু কিছুটা হলে আমি মনে করি যে অন্যান্য ম্যাচগুলোতে দিয়েছিল, কিন্তু তারপরে পুষিয়ে উঠতে পেরেছিল, কিন্তু এই ম্যাচে সেটা তারা পুষিয়ে উঠতে পারেনি। আমি নেইমারকে খাটো করছি না, আমি নেইমারকে অবশ্যই ম্যাচ উইনার, নেইমার অবশ্যই গ্রেট প্লেয়ার, কিন্তু শুধুমাত্র একটা 90 মিনিটের ম্যাচে আপনি 30 মিনিট বা 25 মিনিটের জন্য একজনকে খেলাতে পারেন না, এবং তিনি আপনার মূল খেলোয়াড়, তিনি আপনাকে ম্যাচ থেকে বের করে দিবেন, তিনি আপনাকে জিতিয়ে দিবেন, এই ধরনের চিন্তা ভাবনা করে। যদিও কালকে তিনি গোল করেছিলেন এবং পেনাল্টি থেকে গোলটা করেছেন, দু একটা বল ভালোভাবে তিনি একটু মানে ড্রিবলিং করেছেন, কয়েকটা ভালো ডিফেন্সেরা পাস দিয়েছেন, কিন্তু এই জিনিসটাই শাওন ভাই, এই জিনিসটাই যদি আপনি 25 মিনিট 30 মিনিট না হয়ে এটা যদি 90 মিনিট হতো, তাহলে দেখতেন যে আপনি আরও অনেক সুযোগ তৈরি হতো এবং প্রতিপক্ষ আপনাকে নিয়ে বাড়তি দুশ্চিন্তায় থাকতো। আমি একদম টেকনিক্যাল একটা আলোচনায় যেতে চাই, সেটা হচ্ছে ধরেন হাফ টাইম পর্যন্ত আমরা খেলা দেখলাম, আফটার 45 মিনিটস যখন আবার দুই দল মাঠে নামলো, দুই দলের দুটো পরিবর্তন, এবং যে পরিবর্তনটা নরওয়ে করলো, তাদের নুসা যিনি ভালো খেলছিলেন, আমি খুব অবাক হয়েছিলাম, সরলত, দুজনকে বসিয়ে তিনি ববকে নামালেন এবং ওস্টিগার্ডকে নামালেন, যদি আমি নামটা ভুল না বলে থাকি। আমার খুব অবাক লেগেছে কেন এই দুজন খেলোয়াড়কে নামালেন, যে জায়গায় যারা খেলছিলেন তারা খুব দারুণ পারফর্ম করছিলেন, বাট এসেন্স যেটার কথা বললেন আপনি, সম্ভবত কোচের কাছে মনে হয়েছে যে ওদেরকে আমি যদি খেলাই তাহলে ভালো খেলবে, অ্যান্ড 4-1-2-3 ফরমেশনে তিনি খেলাচ্ছিলেন শুরু থেকেই। নরওয়ে কোচের ওই ফরমেশন ফলো করেই আফটার 45 মিনিটস সেকেন্ড হাফে যেটা করলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, তিনিও 4-1-2-3-তে চলে গেলেন, ক্যাসেমিরোকে মাঝখানে রেখে 1-2-3, যেটা আগে ছিল 4-2-3-1। এই যে এই চেঞ্জটাই কি সেকেন্ড হাফে আসলে ব্রাজিলকে একেবারে ধসিয়ে দিল কিনা? কারণ সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে নরওয়ের সঙ্গে তারা শিয়ানে কম বেশি খেলেছে, বাট সেকেন্ড হাফে ব্রাজিলকে মনে হয়েছে অনেকটাই নিষ্প্রভ এবং তারা আসলে বলই বের করতে পারছে না। মানে ডন কার্লোর কাছ থেকে এ ধরনের ভুল কি আসলে হওয়া সম্ভব, নাকি রেজাল্ট পেলেন না, নাকি নেইমারকে আসলে তিনি ফিট ইন করানোর জন্য ফরমেশনে চেঞ্জ এনে ম্যাচ জিততে চেয়েছিলেন, যেটা আসলে বুমেরাং হয়েছে?
না, সেটা একটা হয়তো তার একটা প্ল্যান হতে পারে যে নেইমারকে সেখানে ফিট ইন করানোর জন্য এরকমভাবে তিনি স্ট্র্যাটেজিটা চেঞ্জ করেছেন, এটা একটা কৌশল হতে পারে। বাট আরেকটা কৌশল কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি প্রথম 17 মিনিট যদি আপনি ম্যাচটা দেখেন, আমি ফার্স্ট হাফের কথা বলছি, সেখানে 17 মিনিট আপনি নরওয়ে যে দাপট, যে স্পিড, যে স্পার্কল নিয়ে খেলেছে, সেটার কাছে কিন্তু ব্রাজিলকে খুব নিষ্প্রভ মনে হচ্ছিল। ব্রাজিল তো বলই পাচ্ছিল না, এবং যখনই ব্রাজিলের পায়ে বল তখন দুজন গিয়ে কিন্তু সেখানে তাদেরকে চার্জ করছে, তাদেরকে কিন্তু আপনার একজন ট্যাকেল করছেন এবং আরেকজন আপনার সুইপার হিসাবে কিন্তু তার পাশে রয়েছেন, অর্থাৎ একজন চার্জ করছেন এবং আরেকজন ব্যালেন্স করার জন্য তার পাশে রয়েছেন, যাতে কোনো কারণে তিনি মিস করলে ব্যালেন্স হিসাবে তিনি সেটা নিয়ে আসতে পারেন। অর্থাৎ বল তারা নিজেদের কাছে রেখেছিল এবং খুব সম্ভবত আমি দেখলাম যে এক সময় নিয়ারলি 70% পর্যন্ত বল আপনার পজিশনটা নরওয়ের কাছে এবং 30% শুধুমাত্র ব্রাজিলের কাছে। তারা বলই পাচ্ছে না, শুধু বলের পিছে পিছে দৌড়াচ্ছে এবং এত ফাস্ট এবং স্পিডি ফুটবল খেলেছে নরওয়ে সেই সময়, যেটার সাথে ব্রাজিল কিন্তু খুব একটা অভ্যস্ত না। এবং আপনি দেখবেন যে 4 মিনিটে প্রথমে যে অফসাইড থেকে যে গোলটা হয়েছে, দ্যাট ওয়াজ আমার কাছে মনে হচ্ছে এর চেয়ে বিদ্যুৎ চমকের গোল আর হতেই পারে না এটাই। এবং তার চেয়ে বড় বিষয়টা যে পাসিংটা হয়েছিল, এবং সেই পাসিংয়ে আপনি কোনো ধরনের রিসিভ যেটা হয়েছে, রিসিভের সঙ্গে সঙ্গে কিন্তু শুট, কোনো ধরনের কোনো ফাম্বল নেই, কোনো ধরনের কোনো আপনার এই যেটাকে বলে না যে একটু বল রিসিভ করতে গিয়ে বারবার একটু ফাম্বল হয়ে যাচ্ছে, সেটা তারা করেনি। কিন্তু ওয়ারেস আপনি যদি ব্রাজিলের খেলায় ফিরেন, আপনি দেখবেন যে প্রচণ্ড ভুল পাস হয়েছে। কোন খেলোয়াড় কোথায় পজিশন নেবেন, জোনাল মার্কিং করবেন নাকি আপনি পজিশনাল সিস্টেমে দাঁড়াবেন, কোনো কিছু তারা খেয়াল করতে পারছিলেন না এবং ঠিক হচ্ছিল না। প্রচুর মিসপাস হয়েছে। তার চেয়ে বড় বিষয়টা হলো যে আমি ব্রাজিলের খেলার যে জিনিসটা দেখেছিলাম সেটা হলো যে তারা যে পাসিং যেটা করেছে, সেই পাসিংয়ে কখনোই যে মনে হচ্ছিল না যে ওয়ান টাচ পাস হচ্ছে অথবা পাসটা ঠিকমতো রিসিভ করতে পারছে। পাস রিসিভ করতে গিয়ে দেখা গেল যে বল আপনি বাউন্স করছে, বল লুজ করছে, বল বাউন্স হচ্ছে, এবং এটা কিন্তু আপনি পুরো দলের খেলার মধ্যে এক ধরনের একটা বাড়তি কুপ্রভাব ফেলেছে। এটা কুপ্রভাব এসেছে আরেকটা কারণটা হলো যে গোলের সুযোগ তারা পেয়েছিল, নিশ্চিত গোল ছিল পেনাল্টি থেকে, সেই গোলটা তারা করতে পারেনি। সেই ধাক্কাটা, সেই শক ওয়েভটা কাটায় উঠতে একটু দেরি লেগেছে, এবং সেই দেরিটাই আমি মনে করি যে তাদেরকে এই ম্যাচ থেকে মানে অনেকখানি এক অর্থে কিন্তু আপনার ছিটকে দিয়েছে। আপনি বারবার যে কথাটা বলেন যে মোমেন্টাম, ব্রুনো গিমারেশের ওই পেনাল্টি মিস করাটা আসলে মোমেন্টামে অনেকটাই পিছিয়ে দিয়েছে ব্রাজিলকে। ঠিক আছে, কিন্তু তারপরেও যে মিসগুলো হয়েছে, এনরিকের মিস বলেন, ভিনিসিয়াসের মিস বলেন, মার্টিনেল্লির মিস বলেন, রায়ান যখন থ্রু দিয়েছে তখন মাতিয়াস কুনিয়ার মিস বলেন, আসলে সবাই মিলে খারাপ খেলেছে। কিন্তু তারপরও কিন্তু ম্যাচটা সমতায় ছিল অনেকটা লম্বা সময় ধরে। নরওয়ে যখন গিয়ে ফার্স্ট গোল করলো, গোল করার পরে সেকেন্ড গোল, মানে ফার্স্ট গোল, আপনি যদি ফার্স্ট গোলের কথা বলেন, গাব্রিয়েল এবং হালান্ড তারা দীর্ঘদিন বলতে গেলে তারা ইপিএল এ একসাথে একটা ডুয়েল ছিল তাদের মধ্যে। তাদের একটা ডুয়েল ছিল। মার্টিনেল্লি কিভাবে গাব্রিয়েল কিভাবে এই ভুল করলেন যে হালান্ডকে তিনি পিছনে আছে, তিনি মার্কিং না করে হালান্ডকে একটা ফ্রি হেডারের সুযোগ দিলেন, এবং হালান্ডের প্রশংসা না করে পারছি না আসলে। কোনো সন্দেহ নেই এই ম্যাচের আগে আপনি ব্রাজিল সবচেয়ে বেশি যে আলোচনা উঠেছিল সেটা হলো যে হালান্ডকে কিভাবে থামানো যাবে, বিশেষ করে থামিয়ে রাখতে পেরেছিল। প্রথম 19 মিনিট আমি দেখলাম যে হালান্ড কিন্তু বল স্পর্শই করতে পারেননি, কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য চেহারায় তাকে কিন্তু দেখা গিয়েছে এবং পাওয়া গিয়েছে, এবং এই ধরনের খেলোয়াড় কিন্তু তাই হয়ে থাকে। যেটি বললাম যে হালান্ড কিন্তু ইজ নট এ প্লে মেকার, তিনি কিন্তু গোল গেটার, গোল কোথায় থেকে আসবে, পজিশনটা কোন জায়গায় দাঁড়াতে হবে, হি নোজ বেটার দেন এনিওয়ান, এবং তিনি যখন বলটা পেয়ে যান সেই বলটাকে কি করতে হবে, গোলে কিভাবে নিতে হবে সেটা করার জন্য কিন্তু পাগল পারা হয়ে যান, এবং ওই মুহূর্তে তিনি যেভাবে মানে নিজেকে মানে তৈরি করে ফেলেন, সেই সেখান থেকে কাউকে ঠেকিয়ে রাখার ক্ষমতা খুব সম্ভবত এই মুহূর্তে পৃথিবীর কোনো ডিফেন্ডারের নেই, সেটা গ্যাব্রিয়েলের ছিল না। যেটা আপনি বলছিলেন যে ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের দুজনেই খুব ভালো ডুয়েল ছিল, ম্যানচেস্টার সিটিতে খেলেন হালান্ড এবং এদিকে আর্সেনালের হয়ে খেলেন গ্যাব্রিয়েল, এবং ম্যাচে তাদের বেশ কয়েকটা ম্যাচে তাদের মধ্যে এরকম ডুয়েলগুলো খুব মজা হয়েছে, এবং কোনো সময় হালান্ড জিতেছিলেন, কোনো সময় গ্যাব্রিয়েল তাকে আটকে দিয়েছিলেন। এই ম্যাচেও কিন্তু চিন্তা করা হচ্ছিল যে গ্যাব্রিয়েল তো আছেনই, কিন্তু পুরোপুরি এই ম্যাচে আমি মনে করি যে ব্রাজিলের ডিফেন্সটাকে একাই নড়িয়ে দিয়েছেন হালান্ড, এবং প্রথম গোলটা তিনি যেটা করেছেন সেটা ইটস দুর্দান্ত একটা গোল, কোনো সন্দেহ নেই। এবং তিনি দেখুন যে শটটা যখন উড়ে আসছিল তখন সেখানে ব্রাজিলের আরও দুজন ডিফেন্ডার ছিলেন, গ্যাব্রিয়েলও ছিলেন, কিন্তু তিনি উচ্চতায় গ্যাব্রিয়েলকে হারিয়ে দিয়েছেন, এবং আপনি টাইমিংটা তার এত সুন্দর হয়েছে, এবং মাথার ঘুরিয়ে হেড যখন যে কোণা থেকে নিয়েছেন, অ্যালিসনের গোল পোস্টে অ্যালিসনের করার কিছুই ছিল না, তিনি ডাব দিয়েছিলেন কিন্তু সেই গতির সঙ্গে তিনি পারেননি, এটা গেল একটি দিক। এবং পরের যে গোলটা তিনি করেছেন 11 মিনিট পরে, সেটা আরও দুর্দান্ত হয়েছে, যেভাবে পাসটা এসেছে আমি খুব অবাক হয়েছি যে সেই মুহূর্তে কিন্তু তার আশেপাশে 3 জন ডিফেন্ডার ছিলেন ব্রাজিলের, তারা কেউ বলটাকে আসলে চার্জ করলেন না। আপনি ওই মুহূর্তে
এক গোলে পিছিয়ে আছেন, খেলার বাকি আর মাত্র 10 মিনিটও নেই, মানে লেস দ্যান 10 মিনিটস। তো সেই সময় আপনি পিছিয়ে আছেন এক গোলে, আর একটা গোল যদি কোনোভাবে হয়ে যায় তাহলে আপনি ইউর ডাউন 2-0, ওখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ থাকে না ব্রাজিলের সামনে। তারপরও কেন সেন্টার ব্যাক এবং ডিফেন্ডাররা তারা আসলে ওই মুহূর্তে একটা শট নেবার মতো সুযোগ দিলেন হালান্ডকে? আমি আসলে আমি জানি না, আপনি যদি না সেটা explain করেন। আমার মনে হয় যে এটা দেখে মনে হচ্ছিল যে বোধহয় এটা কি প্র্যাকটিস ম্যাচ খেলতে নেমেছে ব্রাজিল ওই সময়। আপনি তো ওই সময় ম্যাচের যে ক্রাঞ্চ মোমেন্ট, এই সময়টা আপনি অবশ্যই সেখানে স্লাইড করা উচিত, অথবা তাকে ধাক্কা দিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়া উচিত, বা তার পায়ের কাছ থেকে বল কেড়ে নেওয়া উচিত। ইভেন আ রেড কার্ড ফাউল, রাইট, তারা কিছুই করলেন না, যা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। এবং হালান্ড খুব চমৎকারভাবে একদম কোনা দিয়ে শটটা নিলেন, এবং শট একটা আপনি ডিফেন্ডারের পায়ের মাঝখান থেকে চলে গেল। আর পায়ের মাঝখান থেকে যখন কোনো শট যাবে, যদি সেটা সাইড থেকে যেত তাহলে গোলকিপার দেখতে পেতেন, কিন্তু পায়ের মাঝখান থেকে যাওয়া মানেটা হলো যে গোলকিপার তখন কিন্তু ব্লাইন্ড স্পটে, গোলকিপার কিন্তু বুঝবেন না যে এখান থেকে শটটা আসবে, লেটে দেখতে পাচ্ছেন। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে না, হালান্ড যে গোল যেন করতে পারেন, এটা একটা প্র্যাকটিস ম্যাচের মতো সেই সুযোগটা করে দিয়েছেন ব্রাজিলের 3 ডিফেন্ডার। একজন থাকলে আমি বুঝতাম যে ঠিক আছে, একজন হয়তো আপনি 1-1 তাকে হারিয়ে দিয়েছেন হালান্ড, 3 জন, এবং 3 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন সেটা। তারপরে তারা যেটা করলেন সেটা হলো যে মাটিতে পড়ে লুটিয়ে হতাশা প্রকাশ করলেন। ততক্ষণে ম্যাচ কিন্তু শেষ, যা করার হয়ে গিয়েছে, সেখানে ম্যাচ শেষ। আর হালান্ড, তারপরে আমার খুব অবাক লেগেছে যে হালান্ড যে কায়দায় পুরো গোলটা উদযাপন করেছেন, দেখুন বাড়তি কোনো উচ্ছ্বাস তিনি কিন্তু দেখাননি, জাস্ট শুধুমাত্র রেসপেক্ট, প্রতিপক্ষের জন্য রেসপেক্টের জন্য করেছেন, এটা একটা জিনিস। এবং সেই সঙ্গে তার মাথায় আরেকটা জিনিস ছিল, স্টিল ম্যাচ, যেটা আপনি বললেন যে ম্যাচ এখনো শেষ হতে 10 থেকে 12 মিনিটের মতো প্রয়োজন, আপনার অতিরিক্ত সময়ের ম্যাচটা গড়িয়েছে সবকিছু মিলে। তো তিনি তখনও অপেক্ষা করছিলেন সেটার জন্য। আমি সবসময় এটা জিনিস বিশ্বাস করি যে আপনি শেষ বাঁশি না বাজা পর্যন্ত আপনি যতগুলি এগিয়ে থাকুন না কেন, আপনি কখনোই আগাম উৎসব করার কোনো কিছু নেই। উৎসব তারা করেছে যেটা আপনি ভাইকিং রু, যেটা আপনি যেটা বলছিলেন যে দেখেন তারপরেই কিন্তু একটা পেনাল্টি, যেটা হয়তো বিতর্কিত অনেকে বলছে, মানে আমি জানি না, তবে আমার চোখে মনে হয়েছে আসলে ওই চার্জের জন্য পেনাল্টি আসলে হওয়া উচিত না। বাট তারপরেও যেহেতু টিমটা ব্রাজিল, হয়তো ওই পেনাল্টিটা কনসিড করেছেন রেফারি, বাট তারপরেও সুযোগ তো ছিল, মানে কিন্তু সেই ফিরে আসার যে তাড়না, সেই ফিরে আসার যে ক্ষুধাটা, সেটা আসলে এবারের এই ব্রাজিল দলের ভিতরে কিছুটা কম দেখা গেছে। ব্রাদার নরওয়ে তারা পরের রাউন্ডে যাওয়ার জন্য আসলে জান প্রাণ দিয়ে খেলেছে, এবং যেটা তাদের এই যে মানে নৌকা ভাইকিং, হ্যাঁ, দাঁড়বে সামনে এগিয়ে যাওয়া ইচ অ্যান্ড এভরি ম্যাচে, হ্যাঁ, মানে ভাইকিংদের যেই মানে সামনে এগিয়ে যাওয়া, আমার কাছে মনে হচ্ছে এটা প্রতীকী যে প্রত্যেক ম্যাচে তারা দাঁড়বে আসলে সামনের ম্যাচের দিকে, সামনের রাউন্ডে এগিয়ে যাচ্ছে তারা, কোনো সন্দেহ নেই। একেবারে ঠিকই বলেছেন আপনি। আর যেটা হলো যে ব্রাজিলের ক্ষুধা ছিল, কিন্তু ক্ষুধা আপনাকে নরওয়ের ক্ষুধাটা আরেকটু বেশি ছিল। এক্স্যাক্টলি, নরওয়ের জেতার ইচ্ছাটা এবং তাদের যে প্ল্যানটা, সেটা আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিলের তুলনায় একটু বেশি ছিল, এবং ব্রাজিলকে পুরো সময়টা আমার কাছে মনে হয়েছে যে খুবই নার্ভাসনেস একটা পেয়ে বসেছে। সেটা আপনি যখন তারা প্রথম গোল্ডে এই পেনাল্টিটা শ্যুট করতে গিয়েছিলেন ব্রুনো, সেখান থেকেই এই নার্ভাসনেসটা শুরু হয়েছে। এবং তারপরে যখন গোল একটা হজম করেছে তারা, হেডে যেটা গোল করেছেন হালান্ড, তখন সেই নার্ভাসনেসটা আরও একটু বেড়েছে। আর যখন হালান্ড দ্বিতীয় গোলটা করলেন, তখন আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিল বুঝে গিয়েছে যে কফিনের শেষ পেরেকটা ঠোকা হয়ে গিয়েছে, এবং মোস্ট প্রবাবলি এই বিশ্বকাপে তাদের স্বপ্নটুকু শেষ, তারা চিন্তাই করে ফেলেছিল সেখান থেকে। তারপরেও নেইমার একটা পেনাল্টিতে গোল শোধ করেছেন, কিন্তু আপনি দেখবেন যে নেইমার পেনাল্টিতে গোল শোধ করার পর গোলকিপারের সাথে একটা তর্কাতর্কি করেছেন, বা গোলকিপারকে গিয়ে একটা আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, দেখো আমি তো গোল ঠিকই দিলাম। দিস ইজ নট রাইট টাইম টু শো দ্য রিয়াকশন। এই রিয়াকশন দেখানোর সময় এটা মোটেও ছিল না। আপনার তখন প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড কিন্তু আপনার ম্যাচের জন্য ইম্পর্টেন্ট, আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনি যে কোনো মূল্যে চাইবেন যে দ্রুত গিয়ে আপনার বলটাকে আবার কিক অফ করে আবার কিন্তু আক্রমণে আসা, কারণ আপনি পিছিয়ে রয়েছেন, 2-1 গোলে পিছিয়ে রয়েছেন এখানে। কিন্তু সেই ইচ্ছা, এটা না করে তারা এক ধরনের একটা ইম্যাচুরিটি দেখিয়েছেন আমার কাছে মনে হয়েছে। বাট এটা হয় ম্যাচের মাঝখানে, সেটা হয়। বাট টোটাল যদি আপনি বলেন যে এই ম্যাচে ব্রাজিল গোল করার অনেক সুযোগ পেয়েছিল, ইতিহাস গড়ার অনেক সুযোগ তাদের সামনে ছিল, হেক্সা জেতার জন্য যেভাবে সামনে বাড়া উচিত ছিল তাদের, সেই সুযোগটা তাদেরকে ঠিকই ম্যাচটা দিয়েছিল, কিন্তু তারা সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। আপনি ইতিহাস বদলে দিতে হলে শুধু সুযোগ পেলে চলবে না, সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। যে সদ্ব্যবহারটা ব্রাজিল করতে পারেনি বলে তাদেরকে কেঁদে বিদায় নিতে হয়েছে, এবং যে সুযোগটা কাজে লাগাতে পেরেছে নরওয়ে বলেই তারা কিন্তু আপনার পরের রাউন্ডে চলে গিয়েছে হাসতে হাসতে, এবং সেই ভাইকিং রোর করতে করতে। তো সব কিছু মিলে এই ম্যাচে জেতার জন্য যেরকম আপনার ফুল প্রুফ একটা প্ল্যানিং নিয়ে নামার কথা ছিল ব্রাজিলের, সেটা তারা করতে পারেনি। সহজ বিষয়, নরওয়ে ওয়াজ দ্য বেটার টিম। এক্স্যাক্টলি।
নরওয়ে ওয়াজ দ্য বেটার টিম এবং তারা পরের রাউন্ডে যাবে। পরের রাউন্ডে তারা ম্যাচ খেলবে ইংল্যান্ডের সাথে। ইংল্যান্ড মেক্সিকোকে 2 গোলে হারিয়েছে। আরেকটা রেড কার্ডের ঘটনা স্টাডস কাফ মাসলে। সো ইংল্যান্ড মেক্সিকো ম্যাচ নিয়ে মেক্সিকো বেসিক্যালি ফার্স্ট টাইম তাদের এই মাঠে ওয়ার্ল্ড কাপের কোনো নকআউট ম্যাচে বাইরের কোনো দেশের কাছে হারলো। সো ইংল্যান্ড দলটাকে ছোট্ট করে যদি বলেন যে এবারের বিশ্বকাপের ইংল্যান্ড দলটাকে কি মনে হচ্ছে যে আসলে তারা ট্রফির চ্যালেঞ্জের জন্য পুরোপুরি তৈরি? অবশ্যই তৈরি। কারণটা হলো যে ইংল্যান্ডের এই দলটার মধ্যে আমি একটা বড় ধরনের চেঞ্জ দেখেছি, সেটা হচ্ছে যে নেভারসের ডাই অ্যাটিটিউড একটা চলে এসেছে। তারা আপনি গোলে পিছিয়ে থেকে 8 মিনিটে গোলে পিছিয়ে থেকে তারপরে পরে 2টো গোল করে ম্যাচ জিতে নিয়েছে, এর আগে আমরা দেখেছি। এখানে তারা এগিয়ে ছিল, কিন্তু এগিয়ে থাকার পরেও তারা 2-0 গোলে এগিয়ে ছিল ফার্স্ট হাফে, 2-1 এগিয়ে ছিল ফার্স্ট হাফের শেষের দিকে। আপনি জেমিনেস একটা গোল করেছেন, কিন্তু প্রথম 2টো গোল যেটা করেছে সেটা 2 মিনিটের ব্যবধানে গোল করেছে। আপনি বেলিংহাম যে গোলটা করেছেন সেটা 36 এবং 38 মিনিটের মধ্যে 2টো গোল হয়েছে। এবং তারপরে যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে 2-1 গোলে আপনি লিড নেওয়ার পরে সেকেন্ড হাফে তাদের একজন খেলোয়াড় লাল কার্ড পেয়েছেন। দ্যাট মিনস তারা 10 দলের দলে পরিণত হয়েছে। তারপরেও তারা একটা গোল করেছে এবং পেনাল্টি থেকে গোলটা হয়েছে। কিন্তু প্রবলেমটা হলো যে যখনই আপনি 10 জনের দল হয়ে যাবেন তখন আপনার স্ট্র্যাটেজি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনি 11 জন লড়ছে 10 জনের বিরুদ্ধে, তার মানেটাই হলো যে আপনাকে একটা জায়গা খুবই ভ্যাকেন্ট হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। তখন টুখেল যে কাজটুকু করেছেন সেটা হলো যেহেতু তারা লিড নিয়েছেন, এই মুহূর্তে তারা যদি এই গোলটা ধরে রাখতে পারেন তাহলে কিন্তু ম্যাচটা জিতে যাবে। তারা সেই চিন্তাটুকু করেছে এবং তারা সাকসেস হয়েছে সেখানে। কিন্তু সেই মুহূর্তে তারা যেহেতু একজন কম নিয়ে অতিমাত্রায় আক্রমণে যাওয়ার যদি চেষ্টাটুকু করতো তাহলে আমার মনে হয় যে একটা ভুল সিদ্ধান্ত হতো। এই কারণে আপনি দেখবেন যে টুখেল সেই সময় কিন্তু 2 জন খেলোয়াড়কে চেঞ্জ করেছেন। চেঞ্জ করার পরে যে কাজটুকু তিনি করেছেন, 9 জন খেলোয়াড়কে ডিফেন্স লাইনে দাঁড় করিয়েছেন এবং আক্রমণের পর আক্রমণ করে গিয়েছে আপনার মেক্সিকোর আক্রমণের ওয়েভ চলছিল, শেষ পুরোপুরি আক্রমণের ওয়েভ চলছিল, কিন্তু সেখান থেকে তারা গোল বের করতে পারেনি। এবং এই প্ল্যানিংটা আমার কাছে মনে হয়েছে যে টুখেল যে প্ল্যানিংটা নিয়েছিলেন এটা একটা ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু ঝুঁকিটা তিনি কাজে নিতে বাধ্য হয়েছেন একটাই কারণে, কারণ তার একজন খেলোয়াড় শর্ট। তিনি এই ঝুঁকিটা হয়তো নিতেন না যদি তার খেলোয়াড় একজন শর্টটা থাকতো বা লাল কার্ড না পেত, তখন দেখতেন যে আপনি তারা কিন্তু ওই আগের স্টাইলে চলে যেত। সো এই দলটার মধ্যে আমি যেটা বললাম যে এই দলটার মধ্যে একটা মানে জেতার প্রবণতাটুকু বাড়তি তাগিদ আমি দেখছি। আপনি রিয়েল একজন স্ট্রাইকার নিয়ে তারা খেলছে, মিডফিল্ডে তারা দুর্দান্তভাবে মার্শাল করছে এবং আপনি পিছিয়ে থাকলেও আপনি ম্যাচ জেতার একটা চেষ্টা, তাগিদ, সব কিছু জেতার জেদ বলে না, জেতার জেদ না থাকলে আপনি সামনে বাড়তে পারবেন না। বাট ইংল্যান্ডের এই দলের মধ্যে আমি একটা জেতার জেদ দেখতে পেয়েছি এবং পুরো দলটা খেলছে কিন্তু দলের জন্যে। খেলায় একটা টার্মস রয়েছে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এবং এই লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যখন ক্যাপ্টেন নিজে করেন তখন দেখবেন যে দলের বাদবাকি যারা রয়েছেন তাদের মধ্যে একটা বাড়তি তাগিদ চলে আসে যে ক্যাপ্টেন করছেন, আমরা কেন ঝাঁপাবো না। এই ঝাঁপানোটা পুরো ইংল্যান্ড দলের মধ্যে কিন্তু চলে এসেছে এবার আমি যেটা দেখছি। এর আগের ইংল্যান্ডের সঙ্গে যদি তুলনা করেন, এই যে এসেন্সটা বা এই যে আপনার একটা বাড়তি উন্মাদনা বা বাড়তি একটা তাগিদ, এই বাড়তি তাগিদটা কিন্তু ছিল না। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই বাড়তি তাগিদটা ইনজেক্ট করে দিয়েছেন কিন্তু কোচ টুখেল নিজে। তিনি খুবই অ্যাটাকিং প্লেয়ারে খেলেন এবং তিনি সবসময় বিশ্বাস করেন যে মানে অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স। বাট অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স করতে গিয়ে ডিফেন্সটাই একেবারে যে দুর্বল করে ফেলছেন তাও কিন্তু না। আর এই ম্যাচের জন্য তিনি যে প্ল্যান নিয়েছিলেন, বিশেষ করে 10 জনের দল হয়ে যাওয়ার পরে, একজন লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পরে তিনি যে প্ল্যানটা নিয়েছিলেন, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক প্ল্যান এবং সেটা তার কাজে দিয়েছে একটাই কারণে, ততক্ষণে তারা লিডটা একটু বাড়িয়ে নিতে পেরেছিল। এবং শুরুতেও তিনি যে চেঞ্জেসগুলো করেছিলেন, যেমন সাকাকে শুরু থেকে খেলানো, গর্ডনকে শুরু থেকে খেলানো, ইট ওয়াজ ইমপ্রেসিভ। আমার কাছে মনে হয়েছে যে আসলে ইংল্যান্ড দল জেতার জন্য খেলেছে এবং তাদের কপালেও ছিল জয়টা, ব্রাজিলের ছিল না। আপনি সাকা এবং গর্ডনকে তিনি এই ম্যাচে একাদশে নামিয়েছেন, সেরা একাদশে নামিয়েছিলেন একটাই কারণে, সেটা হলো যে গত ম্যাচে, এর আগের ম্যাচে তারা দুজনে কিন্তু আপনি সাবস্টিটিউট হিসেবে খেলে যেভাবে পারফরমেন্স করেছিলেন সেটা কোচ চেয়েছেন যাতে এটা তারা 90 মিনিটে মানে শুরু থেকে পুরো ম্যাচের যেটা রেপ্লিকেট করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি এগিয়ে থাকতে পারবেন। এন্ড দ্যাট ওয়াজ অলসো ফ্যান্টাস্টিক প্ল্যান আমি মনে করি সেটা। কারণ সবসময় আমি শোনবা একটা জিনিস বিশ্বাস করি, ইয়োর বেস্ট প্লেয়ার শুড কাম ফার্স্ট। আপনি কখনোই সম্পদ জমিয়ে রেখে পরে খরচ করবেন এবং সেটার সুবিধা নেবেন, সেটা আপনি কখনোই করতে পারবেন না। আমার মনে হয় যে এই কারণে, এবং যদিও তাদের ইংল্যান্ডের এই টিমের বেশ কিছু জটিলতা ছিল, 2জন খেলোয়াড় কিন্তু আপনি ইনজুরিতে ছিলেন, জেমস কিন্তু খেলতে পারেননি ইনজুরির জন্য, সবকিছু মিলে আপনি এই জটিলতার মধ্যে ছিল। এবং তার চেয়ে বড় বিষয়টা হলো ইংল্যান্ড কিন্তু এই ম্যাচে 11 জন মেক্সিকানের বিরুদ্ধে খেলেনি, ইংল্যান্ড কিন্তু 10 জনের ইংল্যান্ড হয়ে খেলেছে। পুরো মেক্সিকোর যে আপনি গ্যালারি ছিল, অ্যাজটেকের যে গ্যালারি ছিল, অ্যাজটেক স্টেডিয়ামের যে গ্যালারি ছিল, পুরো গ্যালারিতে আপনি মেক্সিকান ওয়েভ, আপনি
মুহূর্তে তাদেরকে গান শুনতে হয়েছে। এটা গেল আপনি স্টেডিয়ামের ভেতরের খবর, ভেতরের এক ধরনের আপনি পরিবেশ, আবহ বা পরিবেশ, এবং তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে ওয়েদার। এত উচ্চতায় ইংল্যান্ড কিন্তু খেলে অভ্যস্ত না, 2200 ফিট উচ্চতায় আপনি খেলে অভ্যস্ত না। এখানে খেলতে হলে আপনাকে কিন্তু অক্সিজেনের মাত্রাটা একটু বেশি থাকতে হয়, আপনাকে অত বেশি আপনি পরিশ্রম করতে পারবেন না, দৌড়াতে পারবেন না। সো এই ধরনের মানে অল্টিটিউডে খেলে অভ্যস্ত না ইংল্যান্ড, তারপরেও তারা সেই, আমি মনে করি যে সেই কন্ডিশনকে জয় করেছে। সো ইংল্যান্ডের এখানে শুধুমাত্র যে আপনি মেক্সিকোকে হারানোর বিষয়টা ছিল তা না, গ্যালারির বিরুদ্ধে খেলতে হবে, কন্ডিশনের বিরুদ্ধে খেলতে হবে। সো সবকিছু, এবং তাও কি আপনি 11 জনের বিরুদ্ধে 10 জনের বিরুদ্ধে 10 জন নিয়ে খেলতে হচ্ছে। প্রত্যেকটা ঘরে আসলে টিক মার্ক দিয়েই ইংল্যান্ড এই ম্যাচে জিতেছে এবং পরের রাউন্ডে গেছে। ইট ওয়াজ এ মানে রিয়েল থ্রিলার। আমার কাছে মনে হয়েছে 3-2 ম্যাচের যে ম্যাচটা হয়েছে, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক থ্রিলার। ম্যাচটা শুরুও হয়েছে দেরিতে, রাইট, ম্যাচের সেটাই আমি বললাম যে ম্যাচটা শুরু হয়েছে দেরিতে, সেটার জন্য অন্তত আমি একটু খুশি। কারণটা হলো যে আগের ম্যাচটা দেখে ঘুমানোর সুযোগটা পাচ্ছিলাম না, এই ম্যাচটা দেখে কিন্তু ম্যাচটা কখন শেষ হবে শুরু হবে সেটা টের পাইনি সেরকম ভাবে, বাট বুঝতে পারছিলাম যে ইটস এ ডিলেড, এই কারণে খানিকটা ঘুমিয়ে নেওয়ার সুযোগটা পেয়েছিলাম। সো যে বৃষ্টিপাত বা যে বজ্রপাতের কথা চিন্তা করা হচ্ছিল সেই বজ্রপাত তেমনভাবে হয়নি, কিন্তু মাঠে যে ফুটবলটা যেটা হয়েছে 3-2 যে আপনার 5 গোলের যে একটা থ্রিলার, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ম্যাচ, খুবই আনন্দদায়ক একটা ম্যাচ ছিল। এবং আমি মনে করি যে সমশক্তির দুই দলের ম্যাচ যদি এরকমই হয় তখন দেখবেন যে আপনি যে একটু বেটার পারফরমেন্স করে সেই বেরিয়ে যায়। এবং এখানে এই ম্যাচটায় আপনার ইংল্যান্ড একটু বেশি ভালো পারফরমেন্স করেছিল দেখে বেরিয়ে গিয়েছে। কায়সার ভাই, বড় একটা ম্যাচ, মানে পর্তুগাল আর স্পেন আজকে রাতে, তাদের নিয়ে ছোট্ট করে আপনার কাছে জানতে চাই প্রেডিকশন কি আর কে গোল করবে? এক লাইনে বলি, সেটা হলো যে ইট উইল বি ম্যাচ উইথ ফায়ার। আপনি আগুনের সঙ্গে আগুনের লড়াই হবে। কারণটা হলো যে পর্তুগালও ভালো টিম, কোনো সন্দেহ নেই। স্পেন তো দুর্দান্ত খেলছে, আগের ম্যাচে যে স্পিড নিয়ে তারা খেলেছে, সেই স্পিডি এবং সেই অ্যাটাকিং ফ্লেয়ারটা তারা যদি এই ম্যাচে রাখতে পারে এবং সেইভাবে সেই প্ল্যান নিয়ে তারা যদি খেলতে পারে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এখানে পর্তুগালের এই ম্যাচে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। পর্তুগাল চেষ্টা করবে, কিন্তু স্পেনের এই ম্যাচে আমি মনে করি যে ধারটুকু একটু বেশি রয়েছে। সো আই উইল পুট মাই মানি অন স্পেন, এবং এই ম্যাচে খুব সম্ভবত 2-0 বা 2-1 হতে পারে, এবং ইয়ামাল এখানে গোল করবেন, আপনি নিশ্চিত থাকতে পারেন। ওকে, ইয়ামালের গোল দেখতে চাই আমরা, মানে ডেফিনেটলি ইয়ামালের ব্যাপারে একটা সফট কর্নার আছে, মানে মেসির সাথে একটা মিল আছে, বার্সেলোনাতে খেলেন। নেক্সট ম্যাচ ইউএসএ ভার্সেস বেলজিয়াম, স্কোর লাইন কি? স্কোর লাইন আর যাওয়ার আগে এটা বলে নেই যে এটা কিন্তু আপনি পর্তুগাল এবং রোনালদোর যে ম্যাচটা হবে সেটা কিন্তু রোনালদোর লাস্ট ডান্স হবে। আমরা প্রত্যেক ম্যাচে কিন্তু রোনালদো যখন খেলতে নামছেন তখন বলি যে এটাই কিনা তার লাস্ট ডান্স কিনা। খুব সম্ভবত এটা যদি তিনি জিততে না পারেন তাহলে এটাই তার লাস্ট ডান্স হবে। তবে আমি ওই নেইমারের বিদায়টা যেরকমভাবে একটা কান্না নিয়ে বিদায় হয়েছে, সেরকমভাবে রোনালদোর বিদায়টা কান্না নিয়ে দেখতে চাই না। রোনালদো গোল করুন অথবা নাই করুন, তিনি যেন ভালো খেলেন এবং একটা কন্ট্রিবিউট করতে পারেন, একটা কিছু নিয়ে যেন বিশ্বকাপ থেকে ফিরতে পারেন, অন্তত সেইটুকু ইচ্ছাটুকু রয়েছে। কিন্তু স্পেনের যে শক্তি, আমার কাছে মনে হচ্ছে না যে আপনার পর্তুগাল এই ম্যাচে তেমন কোনো সুযোগটা পাবে। আর ফিরি আপনার বেলজিয়াম এবং যুক্তরাষ্ট্র, দুটো দলই এখন পর্যন্ত বিশ্বকাপে ভালো খেলেই এসেছে। তবে ভালো খেলার কথা যদি বলি তাহলে বেলজিয়ামের তুলনায় যুক্তরাষ্ট্র একটু ভালো ফুটবল খেলে এসেছে। তবে যুক্তরাষ্ট্রের একটাই মাইনাস পয়েন্ট, সেটা হলো যে তাদের যে ক্যাপ্টেন যিনি ছিলেন বলগনা, লাল কার্ড পেয়েছিলেন, তিনি এই ম্যাচে খেলবেন কিনা এখন পর্যন্ত সার্টেনিটি নেই। আমি জানি না এখন পর্যন্ত লাস্ট ফলাফলটা কি, তবে তিনি যদি খেলেন তাহলে নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রের একটা প্লাস পয়েন্ট হবে, কারণ আগের ম্যাচে তিনি গোলও করেছিলেন, তিনি দলের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আর এই ম্যাচে আমি মনে করি যে বেলজিয়ামের সাফল্যটুকু নির্ভর করছে দুজন খেলোয়াড়ের উপর, ডি ব্রুইনা এবং লুকাকু। এই দুজন অভিজ্ঞ খেলোয়াড় যদি ভালো মতো একটু পারফর্ম করতে পারেন তাহলে বেলজিয়ামের সম্ভাবনা রয়েছে। তবে সার্বিক সম্ভাবনার কথা যদি বলেন তাহলে আমি এই ধরনের বিগ ম্যাচে অবশ্যই অভিজ্ঞতাটাকে এগিয়ে রাখবো, কিছু মানে একটু বেশি অভিজ্ঞতাকে এগিয়ে রাখবো। নেক টু নেক ম্যাচ হবে, বাট আমার মনে হচ্ছে যে বেলজিয়াম উতরে যাওয়ার সম্ভাবনাটুকু রয়েছে। 1-0। ওকে কায়সার ভাই, শেষ করবো তার আগে একটা কোশ্চেন একেবারে না করেই পারছি না আপনাকে, মানে ব্রাজিল হেরে যাওয়াতে কি আজকে কালো টি শার্ট পরেছেন? না না না, সেটা আল্লাহ রাখা ছিল যা, শুধু সেটা সকালবেলা পরে চলে এসেছি। আমি কোনো শোকে বিশ্বাসী না, কারণটা হলো যে আপনি যখনই কোনো একটা দলের মানে কষ্টে শোক প্রকাশ করবেন তখন দেখবেন যে সেই দলকে যারা হারিয়েছে তাদের প্রতি আমার মনে হয় যে সঠিক সুবিচারটা হবে না। নরওয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, ভালো খেলেছে, দুর্দান্ত পারফরমেন্স করেছে। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমি শাওন ভাই একটা জিনিস বিশ্বাস করি, আপনি পৃথিবীর যে কাজই করুন না কেন সেই কাজ থেকে যদি আপনি আনন্দ খুঁজে নিতে পারেন তাহলে দেখবেন যে সেখানেই হবে সবচেয়ে বেশি পাওয়া। আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিল এবং নরওয়ের যে ফুটবল ম্যাচটা হয়েছে সেখানে ব্রাজিল
আপনার এক ধরনের একটা টেনশনে ছিল, একটা নার্ভাসনেস তাদেরকে পেয়ে বসেছে, এবং এই কারণে তারা কিন্তু আপনার ঠিক সেই আপনি খোলস থেকে বেরিয়ে আসতে পারেনি। ওয়ারেজ আপনি উল্টো দিকে যদি দান, দেখবেন যে আপনি নরওয়ে গোল মিস করেছে, কিন্তু তারপরেও তারা কিন্তু হেসেছে। আপনি গোল দিয়েছে, তারপরেও কিন্তু তারা হেসেছে। পুরো জিনিসটা দেখে তারা মনে হচ্ছে enjoy করেছে। করেছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি যদি খেলাটা বা আপনি যদি পুরো মুহূর্তটা এনজয় না করেন, তাহলে আপনি সেটা দেখবেন যে সেখান থেকে আপনি বাড়তি কোনো কিছু পাবেন না। সো নরওয়ের ফুটবলটা দেখে মনে হয়েছে ইয়েস দে এনজয় ইট, এবং ফুল থ্রটল এনজয়টা করেছে, এবং এই কারণে তারা জিতেছে। তো সবসময় আমি এই কারণে বলি যে আপনি যাই করেন না কেন আনন্দ নিয়ে করেন, সেটা হারেন বা জিতেন। হারলে তো সে কষ্ট পাবেনই আপনি, কিন্তু আপনি যদি আনন্দ নিয়ে কোনো কাজ করতে পারেন, তাহলে দেখবেন যে সেখানে জয় অবশ্যই আসবে। আমি মানে আমাদের চাওয়া হচ্ছে সমর্থকরা যে দলেরই হোক না কেন, তারা হারুক জিতুক, তারা আনন্দ করুক, খেলা দেখুক, খেলাটা এনজয় করুক, এবং কোনো অপ্রীতিকর সিচুয়েশন যেন তৈরি না হয় তার দল Right. বাদ পড়ে গেছে সেই রাইট। কারণে। এখন একটা জিনিস, যে ব্রাজিল বাদ পড়ে গিয়েছে, বাংলাদেশের অর্ধেকের বিশ্বকাপ কিন্তু শেষ। শেষ। আমার মনে হয় যে এখন আপনি খোঁজ নিলে দেখতে পারবেন যে ব্রাজিলের জার্সির দাম কিন্তু অনেক পড়ে যাবে, এবং ব্রাজিলের জার্সি আরো কম দামে বিক্রি হবে। আর্জেন্টিনার ম্যাচ আছে আগামীকাল, দেখা যাক আর্জেন্টিনা যদি টিকে থাকে তাহলে এই রাইভালরিটা থাকবে কিছুদূর, আর যদি আর্জেন্টিনা হেরে যায়, তাহলে পুরো বাংলাদেশের বিশ্বকাপ শেষ। ওকে, এরকমটা যেন না হয় সেই প্রত্যাশা। থ্যাংক ইউ কায়সার ভাই আমাদের সাথে আজকে ডাবল ট্যাকেলের সময় দেওয়ার জন্য। দর্শক, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের এই আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ডাবল ট্যাকেল থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। কাল আবার কথা হবে। থ্যাংক ইউ সো মাচ।